ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শুরুতেই জানাবো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীর খবর। চলতি বছর চীন পালন করছে প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী। নানা আয়োজনে দিনটি পালন করছে চীন। চীন প্রতিষ্ঠার ৭২তম দিবসে প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেখে নেব এ সম্পর্কিত একটি তথ্যচিত্র। ধারাবাহিক সংগ্রাম ও কমিউনিস্ট বিপ্লবের মধ্য দিয়ে ১৯৪৯ সালে জন্ম হয় গণপ্রজাতন্ত্রী চীন। শান্তির প্রত্যাশায় এই সংগ্রামে নেতৃত্ব দেয় বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চায়না কমিউনিস্ট পার্টি সিপিসি। ১৯২১ সালে গঠিত দলটি চলতি বছর পূরণ করে প্রতিষ্ঠার শতবর্ষ। কেবল সংগ্রাম আর স্বাধীনতা অর্জনের মধ্যেই চীনের অগ্রযাত্রা থেমে থাকেনি। প্রতিষ্ঠার পর থেকেই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নজির স্থাপন করে চীন। বর্তমানে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অসাধারণ নেতৃত্বে এগিয়ে চলেছে চীন। চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন পালন করছে প্রতিষ্ঠার ৭২তম বর্ষ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অন্যতম অনুষঙ্গ সামরিক প্যারেড। বর্তমান চীনের সামরিক শৌর্যবীর্য, অর্থনৈতিক উত্থান ও আধুনিক দেশ গঠনের প্রতীক হয়ে ওঠে এই প্যারেড। কেবল নিজের দেশ গঠন নয়, স্বাধীনতা পাওয়ার এই দীর্ঘ যাত্রায় সারা বিশ্বের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে চীন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এগিয়ে গেছে চীনের কূটনীতি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই তালিকায় শুরুর দিকে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। হুবহু মিল না থাকলেও সংগ্রাম ও ত্যাগের ইতিহাসে যেন একই সরল রেখায় অবস্থান বাংলাদেশ ও চীনের। আর সম্পর্কের শুরুটা তারও আগের। ১৯৫২ সালে রাজধানী বেইজিং সফরের সময় চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩ বছর পর ১৯৫৬ সালে ঢাকা সফর করেন চীনা প্রধানমন্ত্রী চৌ এনলাই। দুই ভূখণ্ডের মানুষের এই সম্পর্ক ও যোগাযোগ সময়ের ব্যবধানে আরও মজবুত হয়। স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের সময়ে তা আরও বাড়ে। ক্ষমতায় এসেই ১৯৯৬ সালে চীন সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৬ সালে ঢাকা সফর করেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশে পৌঁছার পর চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক দফা বেইজিং সফর করেন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় তার। চলতি বছর ১৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং উল্লেখ করেন,
50 বছর আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের অনেক পুরনো ও ভালো বন্ধু ছিলেন। চীনের একটা প্রবাদ আছে, কূপ থেকে পানি পানের সময় যারা খনন করেছে তাদের ভুলে যেও না। বাংলাদেশ চীন সুসম্পর্ক স্থাপনের যে সূচনা আমাদের আগের প্রজন্মের নেতারা করে গেছেন তা আমরা অবশ্যই স্মরণ করব এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সে পথ সুগম করে যাব। বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চীনে নির্মিত বঙ্গবন্ধুর মুরাল উপহার দেয় বেইজিং। মুরালটি চলতি বছরের 15 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 72তম দিবস উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনা জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চলতি বছর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার 100তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও পণ্য বিনিময়ের মাধ্যমে দুই ভূখণ্ডের মানুষের মধ্যে গভীর যোগাযোগ ছিল উল্লেখ করে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনে কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের নেতাদের ভূমিকা স্মরণ করেন তিনি। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে চীনকে বিশ্বস্ত অংশীদার মনে করে বাংলাদেশ। আশা করি চীন বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্র আগামীতে আরও প্রশস্ত হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের মতো ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। চীন ও বাংলাদেশের সম্পর্কে মাইল ফলক স্পর্শ করে বিনিয়োগ ও বাণিজ্য। পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশে চলছে চীনা কারিগরি সহযোগিতা ও অর্থায়নের বহু প্রকল্প। বাংলাদেশ সরকারের ভিশন 2021 বাস্তবায়নের অংশ হিসেবে চীনা সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম আপটাইম সার্টিফাইড ডেটা সেন্টার। নির্মাণ করা হয় সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। চীনের অর্থায়নে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে 8টি মৈত্রী সেতু। উদ্বোধনের অপেক্ষায় আছে চীনের তৈরি বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। কমেনি পারস্পরিক সহযোগিতাও। বিশেষ করে করোনা মহামারীতে বন্ধুত্বের নিদর্শন স্থাপন করেছে দুই দেশ। 2020 সালের জুন মাসে বাংলাদেশ সফর করে চীনা চিকিৎসক দল। কঠিন পরিস্থিতির মধ্যেই টিকা ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে হাজির হয় চীন। পাশে দাঁড়ায় চীনা বিভিন্ন সংস্থাও। বিশেষ করে চলতি বছরের মে, জুন ও আগস্ট মাসে সিনোফার্মের তৈরি চীনা টিকার উপহার পৌঁছায় বাংলাদেশে। সহযোগিতা পূর্ণতা পায় গেল আগস্টে বাংলাদেশেই করোনা টিকা উৎপাদনের সমঝোতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে। সুসম্পর্ক ও সহযোগিতা বজায় আছে বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যেও। বিশেষ করে কোভিড-19 মোকাবিলায় সামরিক বাহিনীর সদস্যদের জন্য চলতি বছরের 29 আগস্ট চীনের পক্ষ থেকে পাঠানো হয় 3 লাখ ডোজ করোনা টিকা। বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক সম্মান, সমতা, দৃঢ় রাজনৈতিক বিশ্বাস ও উভয়ের কল্যাণকর সহযোগিতার উপর ভিত্তি করে। আগামীতে এই সম্পর্ক আরও গতি পাবে, এমনটাই প্রত্যাশা দুই দেশের সাধারণ মানুষের। কানাডায় প্রায় 3 বছরের বন্দি জীবন শেষে দেশে ফিরেছেন হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানচৌ। সম্প্রতি শেনচেন বাওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে দেশটির বিভিন্ন গণমাধ্যমের অনলাইন জরিপে উঠে আসে দীর্ঘদিন ধরে দেশটির 1.5 কোটি মানুষ মেংয়ের নিঃশর্ত মুক্তি দাবি করে আসছিল। রওজায় জাবিদা ঐশীর রিপোর্ট। মাতৃভূমিতে ফিরেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা মেং ওয়ানচৌ। কানাডায় 1000-এরও বেশি দিন আটক থাকার পর বন্দি জীবনের অবসান ঘটে। শেনচেন বিমানবন্দরে পৌঁছার পর উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।
দেশে ফিরে আবেগ আপ্লুত মেং কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনা জনগণের প্রতি। 1028 দিনের অগ্নি পরীক্ষার পর অবশেষে আমি মাতৃভূমির আলিঙ্গনে ফিরেছি। দেশে ফিরে আমি খুব আনন্দিত। বিদেশে আটক থাকার সময় আমাকে অনেক কষ্ট ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। 2018 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডিয়ান কর্তৃপক্ষ ম্যাংকে ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তার বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র সরকার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগ নাকচ করে কানাডা জানায় ম্যাং কানাডার কোনো আইন লঙ্ঘন করেননি, বরং তাকে অযৌক্তিক ও অবৈধভাবে আটক করে রাখা হয়েছে। মামলার শুনানিতে কানাডিয়ান বিচারক ম্যাংকে জেরা করে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে বলেন, ম্যাংয়ের বিরুদ্ধে আনা মার্কিন অভিযোগ অস্পষ্ট ও অস্বাভাবিক। এদিকে চায়না মিডিয়া গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের এ কর্মকর্তার দেশে ফেরা নিজ দেশের নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থ রক্ষায় চীনা সরকারের দৃঢ় ইচ্ছার বহিঃপ্রকাশ। চীনা নাগরিকের বিরুদ্ধে এমন অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাল এবং এক্ষেত্রে কানাডা সহযোগী হিসেবে কাজ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আইনের দোহাই দিয়ে চীনের হাইটেক এন্টারপ্রাইজগুলিকে নষ্ট করতে এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এসব করেছে। তাদের এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন চীনের উপপ্রধানমন্ত্রী হান ছেং ও ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যান। সম্প্রতি অনলাইনে এ বৈঠক হয়। বৈঠকে পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেয় উভয় পক্ষ। এ সময় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই শীর্ষ নেতা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও অপেক্ষাকৃত কম কার্বন নিঃসরণ হয় এমন জ্বালানি ব্যবহার উৎসাহিত করতে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকেও সহযোগিতা করবে চীন। বিশ্বের অন্য কোনো দেশে চীন আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না বলেও জানান তিনি। দুই পক্ষের বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাস বাড়ানো, নীতিগত যোগাযোগ ও প্রায়োগিক সহযোগিতা জোরদারের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের উচিত বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্যারিস চুক্তি বাস্তবায়নে জোর দেয়া। সম্মিলিত আক্রমণের মাধ্যমে প্রতীকী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে বিনাশ করার মাধ্যমে শেষ হল চীন, রাশিয়া, ভারতসহ 8 দেশের যৌথ সামরিক মহড়া। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর অধীনে রাশিয়ার দুঙ্গুজ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই মহড়ার আয়োজন করা হয়। স্থল ও আকাশ সীমায় আধুনিক অস্ত্র চালনার এই মহড়ার নাম দেয়া হয় পিস মিশন 2021। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। পদাতিক কমান্ডো সাজোয়া জানার যুদ্ধবিমানের যুগপথ আক্রমণের রণক্ষেত্র রাশিয়ার দুঙ্গুজ প্রশিক্ষণ কেন্দ্র। সন্ত্রাসী গোষ্ঠীকে পরাভূত করতে স্থল ও আকাশপথে বহুমাত্রিকে হামলার জন্য যুদ্ধবদ্ধ 8 দেশ। আঞ্চলিক নিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বহুজাতিক 4000 সৈনিক। বাস্তব না হলেও কল্পিত শত্রুকে পরাভূত করার এমন প্রতীকী যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয় 5 দিনব্যাপী মহড়া পিস মিশন 2021-এ। এর আয়োজক 2 দশকের পুরানো আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সহ SCOভুক্ত দেশের চৌকস সৈনিকদের সম্মিলিত এই মহড়ায় 130টি ভারী সামরিক সরঞ্জাম নিয়ে অংশ নেয় চীনা সামরিক বাহিনীর 550 জন সদস্য। 围绕封锁
আমরা কল্পিত নিশানায় অব্যর্থভাবে আক্রমণ করেছি। সম্মিলিত ও বহুমাত্রিক আক্রমণ শত্রুপক্ষের জন্য ছিল অকল্পনীয়। এই মহড়ায় এসসিওর সদস্য দেশগুলোর সামরিক সদস্যরা নৈপুণ্য দেখিয়েছে। মহড়া শেষে পেশাগত দক্ষতায় কৃতিত্ব দেখানো চায়না, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, ভারত ও পাকিস্তানের সৈন্যদের সম্মাননা তুলে দেন আয়োজকরা। এ পর্বে পুরস্কার জিতে নেন চীনা সামরিক বাহিনীর ২৭ সদস্য। মহড়ায় চীনা সামরিক দলের প্রধান বলেন, এ আয়োজন বহুজাতিক সেনা সদস্যদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়ার পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তাদের আরও প্রতিশ্রুতিবদ্ধ করবে। পৃথিবীর সর্ববৃহৎ আঞ্চলিক সহযোগিতা সংস্থা এসসিওর ষষ্ঠ এই সামরিক মহড়ার ফাঁকে ফাঁকে সদস্য দেশগুলোর সেনা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। মহড়া শেষে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠকারী সেনা প্রত্যাহারে আঞ্চলিক নিরাপত্তায় নতুন ঝুঁকি তৈরি হয়েছে মন্তব্য করেন ওই কর্মকর্তারা। আজহার লিমন, সিএমজি বাংলা। হালের যাত্রীবাহী বিমান থেকে শুরু করে সর্বাধুনিক যুদ্ধ বিমান, চীনের কোয়াংতং প্রদেশে বসেছে জনপ্রিয় প্রদর্শনী চায়না এয়ার শো। শুধু বিমানের কসরত উপভোগী নয়, প্রদর্শনীতে মহাকাশ ও আকাশ প্রতিরক্ষা বিষয়ক নানা তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আকাশে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে বিভিন্ন ডিজাইনের বিমান। লাল, নীল, হলুদ সহ বাহারি রঙে রাঙিয়ে দিচ্ছে আকাশ। নান্দনিক ডিজাইনের এসব বিমানে পরিপূর্ণ চারপাশ, দেখে মনে হবে এ যেন বিমানের স্বর্গ। বৈচিত্র্যের কারণেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় চীনের কোয়াংতং প্রদেশে শুরু হওয়া এই চায়না এয়ার শো। তাই তো রঙিন আলোকছটার এই জম্পেশ আয়োজন উপভোগ করতে চীন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন দর্শনার্থীরা। বিমান নিয়ে চীনের সবচেয়ে বড় এই আয়োজনের ১৩তম আসরে কি নেই? কোয়াংতং প্রদেশের চুহাই শহরে দেখা মিলবে সর্বাধুনিক সুযোগ সুবিধার যাত্রীবাহী বিমান থেকে শুরু করে মালবাহী কার্গো বিমান কিংবা সর্বাধুনিক দ্রুতগতির যুদ্ধ বিমান। এই এয়ার শোতে অংশ নিয়েছে চীনের জনপ্রিয় অ্যারোবেটিক দল হোং ইং অ্যারোবেটিক্স, পিপল লিবারেশন আর্মির বিশেষ অ্যারোবেটিক দল সহ বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি দল। আকাশে বিমানের দৃষ্টিনন্দন কসরত দেখাতে পাই অ্যারোবেটিক্সের 7টি এবং হোং ইং অ্যারোবেটিক্সের 10টি দল অংশ নিয়েছে এই এয়ার শোতে। এদিকে 3,60,000 বর্গমিটার এলাকা জুড়ে আয়োজন করা এই উৎসবে থাকছে বিমান ও মহাকাশের খুঁটিনাটি জানার সুযোগ। এই উৎসবে শতাধিক স্টল নিয়ে হাজির হয়েছে বিমান সংশ্লিষ্ট বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীর সেরা চমক নিয়ে হাজির হয়েছে চীনের বিমান বাহিনী। সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ বিমান থেকে শুরু করে মিসাইল লঞ্চার, বোমারু বিমান সহ অংশ নেয় চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 3 অক্টোবর পর্যন্ত। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। এবার জানাবো এক ব্যতিক্রমী ড্রোনের খবর। পণ্য সরবরাহে চীনে ব্যবহার হচ্ছে ড্রোন। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ে গ্রাহকের হাতে পৌঁছে যাচ্ছে পণ্য। বিশেষ করে যে কোনো দুর্যোগে ও দুর্গম এলাকায় সরবরাহ সচল রাখতে ভূমিকা রাখতে পারবে এই প্রযুক্তি। তাই ড্রোন ব্যবহারের এই কার্যক্রম সফল হলে অনলাইন ব্যবসায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। হাবিবুর রহমান অভির প্রতিবেদন।
ড্রোনের নানামুখী ব্যবহার এরই মধ্যে দেখেছে বিশ্ব, কিন্তু পণ্য পরিবহনে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার শুরু হয়েছে চীনে। কেবল সময় বাঁচাতেই নয়, বরং প্রত্যন্ত গ্রাম ও দুর্গম পাহাড়ি লোকালয়ে পণ্য পৌঁছে দিতে দুর্দান্ত কাজ করছে এসব ড্রোন। দুর্যোগকালীন সময়েও দারুণ কাজ করবে প্রযুক্তির নতুন এই সংযোজন। দুর্যোগ কবলিত এলাকায় পণ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী পৌঁছে দেবে এসব ড্রোন। 大约是在2013年雅安地震的时候。 2013 সালে শক্তিশালী ভূমিকম্পের কথা আমাদের মনে আছে। সে সময় সহযোগিতা নিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন এক ব্যাপার ছিল। এ কারণেই আমাদের প্রতিষ্ঠান প্রধান UAVS প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছেন, যাতে খুব কম সময়ে পণ্য পৌঁছে দেয়া যায়। দেখতে অনেকটা চীনা বিশেষ প্রজাতির মান্থা মাছের মতো এই ড্রোন। ডানাগুলো দীর্ঘ ও প্রসারিত। এর সবচেয়ে বড় সুবিধে হলো বাতাসে দীর্ঘ সময় ভেসে থাকা যায়। নিচের অংশে আছে জিনিসপত্র রাখার প্রশস্ত জায়গা। পণ্য পরিবহনে প্রযুক্তির এই ব্যবহার নিয়ে কাজ করছে চীনের SF এক্সপ্রেস। প্রতিষ্ঠানটি বলছে স্থানীয় কোম্পানি ও কুরিয়ার সার্ভিসের কাজ অনেকটা সহজ করবে ড্রোনের ব্যবহার। এমন অনেক অঞ্চল আছে যেসব জায়গায় এতদিন পণ্য পৌঁছে দেওয়ার কথা আমরা ভাবতেই পারিনি। যেসব জায়গায় আমাদের পণ্য গাড়ি দিয়ে যেতে পারবে না, সেখানে ড্রোন পাঠানো যাবে। সরবরাহ শিল্পে আরও যেসব সমস্যা আমরা মোকাবেলা করছি, সেসবেরও সমাধান দিতে পারবে এই প্রযুক্তি। এসব ড্রোন 10 কেজি ওজনের পণ্য নিয়ে অন্তত 100 কিলোমিটারের পথ পাড়ি দিতে পারবে। কেন্দ্রীয়ভাবে মাত্র কয়েকজন প্রকৌশলী এদের নিয়ন্ত্রণ করতে পারে। পণ্য ডেলিভারিতে ড্রোনের কার্যকারিতা প্রমাণ করতে এরই মধ্যে কয়েকটি অঞ্চলে চালানো হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। এই পাইলট প্রজেক্ট সফল হলে অনলাইন শপিংয়ে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান অফি, CMG বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।